107, মনোযোগ দেন। এখানে ওই যতটুকু বলছিল, আর একটা প্রশ্ন ছিল যে কত বছরের জন্য এটা মুসলাকাটা নিবে, 3 বছর। এটা তো পারবেন, এটা সবাই পারবে। ওইটা মুখস্থ ঠিকই করছেন, এমসিকিউ করে ওইটাই মুখস্থ করে রেখে দিচ্ছেন। তাহলে আমরা ফৌজদারি কার্যে 107 ধারা দেখবো। 107 ধারা কি, যে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষা সদা। এখানে দুইটাই, কিন্তু উপরটা কিন্তু দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষা, আর এখানে বলছে শান্তি রক্ষা ও সদাচরণ। মনোযোগ দেন। অন্যান্য ক্ষেত্রে শান্তি বজায় রাখুন, বন্যার ক্ষমতা, মুসলেকা নেওয়ার ক্ষমতা। তাহলে আমরা এখানে কি দেখবো? এখানে যেটা দেখবো, যখন কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানতে পারেন, বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তি সম্ভাব্য শান্তি ভঙ্গ করবে, কোনো একটা সম্ভাবনা আছে শান্তি ভঙ্গ করতে পারে, 107, মনোযোগ। এবং এটা সার্বজনীন বা সর্বত্র, যেটা আপনাদের মেন বই আপনাদের যেটা বলে রয়েছে, সর্বসাধারণের শান্তি বিঘ্ন করতে পারে, এরকম হতে পারে। তাহলে কি কি বলে, কোনো ব্যক্তি সম্ভাব্য শান্তি ভঙ্গ করতে পারে, সার্বজনীন বা সর্বসাধারণের বা শান্তি বিঘ্ন করবে, কোনো অবৈধ বা ভ্রান্ত কোনো কর্মকাণ্ড করবে, তাহলে শান্তি ভঙ্গের কারণ হতে পারে। যাই কিছু করুক, যে এখানে শান্তি ভঙ্গ কারণ হতে পারে। তবে এই যে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট মনে করেন, প্রক্রিয়া গ্রহণের যথেষ্ট কারণ আছে, তাকে একটা প্রসেসে নিয়ে আসা দরকার আছে, তাকে একটা তার আন্ডার নেওয়া দরকার আছে, শান্তিরক্ষা মুসলেকায় নেওয়া দরকার আছে। তখন ম্যাজিস্ট্রেট কি করবে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারে যে কেন তাকে আপনাকে সিকিউরিটি ছাড়া বা সহ আপনাকে দিতে হবে, মানে আপনাকে, আমরা বলি না আপনি কেন আপনাকে মুসলেকা দিবে, দেওয়া হবে না, মুসলেকা ছাড়া আপনাকে চলতে দেওয়া হবে না, এরকম কিছু সিকিউরিটিস। বন্ড বা ক্ষেত্রে যে শান্তি রক্ষা সর্বোচ্চ, এটা এই ক্ষেত্রে হচ্ছে অন্যান্য ক্ষেত্রে 1 বছর জন্য ধার্য করা হবে, যদি জামিন স্টেট ঠিক করবে। এটা কত বছরের কথা বললাম? 1 বছর। আগেরটা কিন্তু 3 বছর, মনে রাখেন। তো অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষা মসলাকাটা হচ্ছে ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবেন কত বছর, প্রাথমিক আমরা দেখলাম 1 বছর। আরো যেখানে দেখতে পাবো, এখানে আপনারা দেখবেন এই ধারা অনুযায়ী কার্যক্রম বা এই যে মামলা রুজু করা যাবে কিনা বা কার্যক্রম শুরু করা, তার বিরুদ্ধে মুসলেকা না, এই যে কার্যক্রম শুরু করা যাবে না যদি না ওই ব্যক্তি বা স্থান ম্যাজিস্ট্রেটের স্থানীয় এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। বুঝতে পারছেন? এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য ম্যাজিস্ট্রেট এই কার্যক্রম শুরু করতে পারবে কিনা যদি না ওই ব্যক্তি ওই স্থান এলাকার থাকে। এটা একটু খেয়াল রাখবেন, আপনার মেন বই এটা ক্লিয়ার আছে। তাহলে আমরা যেটা দেখলাম এই এই অধ্যায়ে, যে অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষা সদর মুসলেকার ক্ষেত্রে সম্ভাব্য শান্তিরক্ষা প্রতিরোধ কার্যক্রম শুরু করতে হবে ম্যাজিস্ট্রেটের স্থানীয় সীমার মধ্যে, যেটা বললো। বন্ডের সর্বোচ্চ সীমা, মুসলেকের সর্বোচ্চ সীমা 1 বছর, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছাড়া অন্যান্য সীমিতভাবে কার্যক্রম করতে পারবে। তাহলে কি কি লিখলাম? সম্ভাব্য শান্তিরক্ষা প্রতিরোধ কার্যক্রম শুরু করতে ম্যাজিস্ট্রেট স্থানীয় সীমার মধ্যে, বন্ডের সর্বোচ্চ সীমা 1 বছর। এটা এইটুকু মনে রাখবো। উদাহরণটা কি, আমরা উদাহরণ যদি যাই, একজন ব্যক্তি স্থানীয় জমায়েত উত্তেজনা সৃষ্টি করে, একটা স্থানীয় জমায়েতে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করবে, তাকে মুচলেকা দেওয়ার নির্দেশ দিবে, যাতে 1 বছর মধ্যে শান্তি, যে আপনি এরকম যদি উস্কানি দেন বা এরকম উত্তেজনা সৃষ্টি করেন, তাহলে আপনি যে কোনো 1 বছরের ভিতরে শান্তি বজায় রাখতে পারেন, তার জন্য একটা কি দিবে, নির্দেশ দিবে। আর আরেকটা উদাহরণ দেখি, যিনি একযোগে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন যে কোনো ভাবে কোনো ব্যক্তি শান্তি বিঘ্ন করতে পারে। ঠিক আছে, তো একযোগে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম তো একজন আমাদের অফিসার ইনচার্জ কার্যক্রম করতে পারেন। তাহলে তিনি প্রক্রিয়া শুরু করার আগে ব্যক্তিকে শুনতে চান কেন তাকে বন্ড দেওয়া হবে, অনেকগুলি হয়ে কেন আপনাকে মুসলিয়া দেওয়া হবে না, যদি এরকম জানতে পারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই ক্ষেত্রে তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য একই, সম্ভাব্য শান্তি ভঙ্গ প্রতিরোধ, বন্ডের সর্বোচ্চ সময় হচ্ছে 1 বছর, ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ম্যাজিস্ট্রেটের মতো নিজের এলাকায় কার্যকর করবে। প্রক্রিয়া শুরু করার আগে ওই ব্যক্তির শোনার সুযোগ দিতে হবে, যে আপনি একটা মামলা রুজু করার আগে তাকে আপনি নোটিশ জানান যে এই ঘটনায় আপনি তাকে সুযোগটা দিতে হবে, এটি বাস্তব। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, যে অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষা সদস্য মুসলাকে, এখানে যে এমসিকিউ গুলো আছে, যে 107 বন্ডের সর্বোচ্চ সময়কাল কত আমরা দেখলাম, 1 বছর। তারপর হচ্ছে 107 কোন কোন ম্যাজিস্ট্রেট বন্ড দিতে পারে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আর এখানে যে এমসিকিউ গুলো 10টা এমসিকিউ আছে, মোটাটা আপনারা পিডিএফটা দেখে নিয়ে পড়ে নিবেন, এখানে এত আলোচনা করতে গেলে কভার করতে পারবো না। তাহলে এখন আমাদের বলেন, এই দণ্ডিত হওয়ার শান্তির মুসলেকা এবং অন্যান্য ক্ষেত্রে শান্তির মুসলেকার পার্থক্য কি, কে বলতে পারবেন পার্থক্য? ওখানে বলবো দণ্ড স্যার। দেওয়া হয়েছে, এখানে দণ্ড দেওয়া হয় নাই স্যার। ওখানে পার্থক্য হলো আস্তে দণ্ড আস্তে দেওয়ার। আস্তে আস্তে, হ্যাঁ। হ্যাঁ, তারপর বলেন, হয়েছে, হইতেছে, হ্যাঁ। হ্যাঁ, হচ্ছে বলছি আর কি। 106-এ দণ্ড প্রদান করা হয়েছে, কিন্তু 107-এ অন্যান্য ক্ষেত্রে দণ্ড প্রদান করা হয় নাই। এখানে একটু গ্র্যাপ, একটু লাইনে থাকেন, একটু থাকেন। এখানে আর একটু আছে মনে হয় আপনাদের, 117 3 4 আছে তাই না আপনাদের? একটু থাকেন, আমি দেখতেছি। 117 3 4 একটু দেখেন, আমরা এখানে একটু কথা রয়েছে। সতেরো আস্তে তিনটার আছে আস্তে স্যার। আস্তে। যে এখানে এই 107-1 যেরকম দেখলাম, যে বন্ড আদেশ
আদেশ দিতে যদি সক্ষম না হয়, তিনি যদি মনে করেন কোনো ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে সার্বজনীন, যেটা আমরা সর্বশেষ যেটা উল্লেখ করলাম, এমন যদি কাজ করতে পারে যেটা আমরা তিনে দেখতে দেখলাম, তাহলে এই শান্তি ভঙ্গ করতে পারে বা কোনো ভুল বা অবৈধ কাজ বা শান্তি ভঙ্গের কারণ হতে পারে, এটা যদি ম্যাজিস্ট্রেট বা আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারি, তাহলে এই পরিস্থিতি শান্তি ভঙ্গের প্রতিরোধ করতে কোনো উপায় নেই। তাহলে কি করবে, যে করতে পারে তাহলে দেখা গেছে ও করেই ফেলবে, তাহলে তার লিখিত ভাবে নথিভুক্ত করবে। যদি ব্যক্তি আদালত না থাকে, গ্রেপ্তারি ওয়ারেন্ট ইস্যু করতে পারে, তাকে সরাসরি যদি এরকম না হয় গ্রেপ্তারি ওয়ারেন্ট ইস্যু করে দিতে পারে। এটা আদালতের কার্যক্রম, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানতে পারে। তারপর সেই ব্যক্তি ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, অবশ্যই ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে, আর অ্যারেস্ট করে ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেট পাঠাবে। এবং যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কি কারণে, তার লিখিত কারণও তার কপি আদালতে পাঠায়। আর আমরা যেটা চারে যেটা দেখবো, আপনারা যেটা দেখবেন যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে এবং সে নিজে যে ডিসিরেকশন করবো আদালতের সদ্বিবেচনা অনুযায়ী সে ব্যক্তি আটক করতে পারে। যাকে পাঠানো হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি আদালতে পাঠায় দিল, তাকে জেল দিল। এখন এই ক্ষেত্রে তো তার আদালত তো মনে করবে যে যাকে পাঠানো হয়েছে সে তার সদ্বিবেচনা তাকে আটক করতে পারে, যে পরিস্থিতি আরো অন্যদিকে যেতে পারে, পরবর্তী কার্যক্রম যেন আদালতে রাখতে পারে, এই যে লেখছি যেটা আমি বললাম এখন। তাহলে আমরা এখানে যেটা আমরা সহজভাবে যেটা দেখলাম 107-1-এ, যে লিখিত কারণ নথিভুক্ত করে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। গ্রেপ্তারি ওয়ারেন্ট ইস্যু করা যাবে যদি আদালতে না থাকে। ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট তার ডিসিরেকশন অনুযায়ী, অর্থাৎ তার সৎ বিবেচনা অনুযায়ী আটক রাখতে হবে পরবর্তী প্রক্রিয়ার জন্য। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে তুই উদাহরণ দেখি যে একজন স্থানীয় ম্যাজিস্ট্রেট দেখতে পান কেউ শান্তি ভঙ্গ করতে পারে, সে নিজের ক্ষমতা বন্ড দিতে পারে না, নিজের ক্ষমতা অনুযায়ী তার লিখিত কারণ সহ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। সে তখন সাথে সাথে কি করবে, গ্রেপ্তার ওয়ারেন্ট ইস্যু করবে। এটা আদালতের কার্যক্রম। তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানতে পান কেউ জমাত বা মিছিলের সমস্যা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরকমই জানবে। তবে তিনি লিখিত অনুরোধভুক্ত করবে ব্যক্তি ক্ষমতা ম্যাজিস্ট্রেটের কথা যেটা বললাম, একটু আগে যেটা বললাম, পরবর্তী ক্ষমতা ম্যাজিস্ট্রেট কি করে পরবর্তী ব্যবস্থার জন্য তাকে আটক রাখতে পারবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি দেখি দেখলাম যে মোটামুটি এই একটু রিডিং করবেন এখানে, রিডিং করলে হয়ে যাবে, এখন আহামরি কিছু নাই। বুঝতে পারছেন? আহামরি কিছু নাই। আমরা আজকে 3টা ধারা পড়াবো, আমার একটা লিঙ্ক দিচ্ছি, সবাই অ্যাড হবেন। এই 106 থেকে 110 পর্যন্ত ভালো করে পড়তে হবে, পরে এগুলো আমরা এক লাইন 2 লাইন করে পড়লেই হবে, কারণ হচ্ছে ওগুলো হচ্ছে এমসিকিউ এবং এগুলো কেউ পড়তে চায় না। ফৌজদারি কার্যবিধি 42 থেকে 176 পর্যন্ত একদম টু দা পয়েন্ট টুটে থাকবে। আর প্রথম দিক থেকে যেগুলো আছে কিছু সংজ্ঞা, এগুলো আমি একটা ক্লাসে 2টা ক্লাসে আমরা সামনে দেখা গাবো, এগুলো একটু শেষে পড়তে যাচ্ছি। আর ওদিক থেকে আমরা ওই যে কিছু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট শ্রেণী বিভাগ, আদালত শ্রেণী বিভাগ, আর কিছু কিছু আছে, এগুলো আমি আপনাদের আলোচনা করবো, কোনো সমস্যা নাই। এদিকে একটু ভালো করে যে পর্যন্ত পড়ছেন, এই যে 42 থেকে 107 পর্যন্ত, বুঝতে পারছেন? প্রতিদিন রিভিশন দেবেন। আজকে আমি একটা ছাত্র দেখলাম আপনাদের, শুধু সে 42 থেকে 105 পর্যন্ত লেখে আমার খাতা জমা দিচ্ছে, আর কারো দেখলাম না, খুবই দুঃখজনক। আমি তো সারা